হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে বা পাশে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে অনার্সের ক্ষেত্রে ডিএসসিসি টু বা সিসি টু পেপারটি রয়েছে, প্রাচীন বিশ্বের সমাজ সংস্কৃতির বিবর্তন, বা তোমরা যারা জেনারেলে পড়ছো বা পাশে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে সিসি টু বা এমডিসি টু পেপারটি রয়েছে, প্রাচীন বিশ্বের সমাজ সংস্কৃতির বিবর্তন, এই পেপারটির সিলেবাস নিয়ে ডিসকাস করব আজকের এই ভিডিওটিতে। এবং সিলেবাসের পাশাপাশি এর যে নাম্বার প্যাটার্ন বা নাম্বার বিভাজন বা কোশ্চেন প্যাটার্ন বা কি কি বই তোমরা পড়বে, এরকম ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে আলোচনা করব। তা আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি দেখলে তোমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে তোমাদের সিলেবাসে কি রয়েছে, কেমন তার নাম্বার প্যাটার্ন, বা কি কি বই পড়লে তোমাদের উপকার হতে পারে, ইত্যাদি বিষয় নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা আজকের এই ভিডিও ক্লাসে আমরা করব। দেখে নিই আমাদের আজকের মূল বিষয়টি কি রয়েছে। দেখো, সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স ও জেনারেল। কেন অনার্স কেন জেনারেল একসাথে? কারণ তোমরা ইতিমধ্যে যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছো তোমরা জানো যে অনার্সের সিলেবাস এবং পাশের সিলেবাস কিন্তু সেম টু সেম, একই। এক্ষেত্রেও তাই তোমাদের যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসি অনার্সের ক্ষেত্রে ডিএসসি সিসি টু পেপারটি রয়েছে, আবার জেনারেলদের ক্ষেত্রে তোমাদের যে পেপারটি আছে এমডিসি টু বা সিসি টু, দুটি পেপারের সিলেবাস একই, কোনো পরিবর্তন নেই, কোনো জায়গায় কোনো চেঞ্জ নেই, সেম টু সেম সিলেবাস। এই জন্য এই অনার্স এবং পাশের সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে আমি একই সাথে কিন্তু এই সিলেবাস ডিসকাস করব। এটি উভয়েরই কাজে লাগবে, একই সিলেবাস, একই নাম্বার, সবকিছু একই। এখন দেখো, এই পেপারটি তোমরা জানো তোমাদের যে পুরো নতুন সিলেবাস যেটা রয়েছে সিসিএফ সিলেবাস বলা হয় এটাকে, সেই অনুযায়ী কিন্তু এই সিলেবাসটি রাখা হয়েছে। এখানে তোমাদের এই সেকেন্ড পেপার যেটা সিসি টু বা এমডিসি টু, এই পেপারটির নাম কি আছে দেখে নাও। ইংরেজিতে নাম আছে সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্ন অফ দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড। এর বাংলা করলে দাঁড়ায় প্রাচীন বিশ্ব। ভারতের বাইরে, ভারতের নিয়ে কোনো আলোচনা নয়, ভারতের বাইরে প্রাচীন বিশ্বের সমাজ এবং সংস্কৃতি, সমাজ এবং সংস্কৃতির যে বিবর্তন সেটি নিয়েই কিন্তু এই সিলেবাস বা তোমাদের পেপারটির নামই হচ্ছে প্রাচীন বিশ্বের সমাজ ও সংস্কৃতির বিবর্তন। এখানে 6টি টপিক আছে, টোটাল অল ওভার সিলেবাসে রয়েছে 6খানা টপিক। দেখো এখানে টপিকগুলো দেওয়া আছে, টপিক 1, টপিক 2, টপিক 3, টপিক 4, টপিক 5, টপিক 6। আমরা একটা একটা টপিক ধরে ধরে আলোচনা করব। প্রথম টপিক, টপিক 1, যেটা রয়েছে ইভলিউশন অফ হিউম্যান কাইন্ড। ইভলিউশন অফ হিউম্যান কাইন্ডের বাংলা করলে যেটা দাঁড়ায় মানুষের বিবর্তনের মূল্যায়ন করো। মানুষের বিবর্তনের মূল্যায়ন মানে যে আমরা জানি যে মানুষ এসেছে একটি এককোষী অ্যামিবা থেকে, তারপর দীর্ঘ বিবর্তনের ভিতর দিয়ে মানুষ আজকের এই আধুনিক মানুষে রূপান্তরিত হয়েছে। এর ভিতরে মানুষের অনেকগুলো কিন্তু পর্যায় আছে। মানুষের আগে প্রথম বানর থেকে, বানরের মানে এপ থেকে মানুষের রূপান্তর আসে। তো সেখানে মানুষ প্রথমে হামাগুড়ি দিয়ে বেড়াতো, তারপরে 4 পায়ে হাঁটতো, তারপর 2 পায়ে হাঁটতো, তারপর সোজা হয়ে দাঁড়াতে পারলো, মাথা আগে বড় ছিল, তারপর সঠিকভাবে তার গঠন হলো, হাতের কাজ বাড়লো, চোয়াল শক্ত হলো, এবং মানুষ মেরুদণ্ডী মানুষ হলো, মানুষ বুদ্ধিমান মানুষ হলো, তারপর এখন অত্যাধুনিক মানুষ হলো। এই যে পর্বগুলো রয়েছে মানুষের বিবর্তনের যে পর্ব, এগুলো কিন্তু একাধিক নাম আছে। হ্যাঁ, যেমন হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, হ্যাঁ, দক্ষ মানুষ, বুদ্ধিমান মানুষ, এরকম কিন্তু বিভিন্ন পর্ব আছে। বিজ্ঞানসম্মত ভাবে এই যে ধারা বিবরণী মানুষের সেই বানর থেকে মানুষ হয়ে ওঠার যে ইতিহাস, লম্বা ইতিহাস, এই ইতিহাস কিন্তু আমাদের এই জায়গায় পড়তে হবে এই ফার্স্ট টপিকে। এবং এই টপিকে এই যে মানুষ, বুদ্ধিমান মানুষ বা কর্মক্ষম মানুষ, মেরুদণ্ডী মানুষ, এরা কোথায় থাকতো? জঙ্গলে বাস করত, এরা জঙ্গলের গুহায় বাস করতো, বা এরা খোলা মাঠে থাকতো, এবং বনের পশু শিকার করে খেত এরা, এবং এরা পাথরের হাতিয়ার ব্যবহার করতো। এগুলো আমরা বেসিক জিনিস জানি। তাই এই সময় কিন্তু প্রাচীন পাথরের যুগ, মধ্য পাথরের যুগগুলো চলেছে। 2.5 লক্ষ বছরের যে পাথরের যুগের ইতিহাস তোমরা এর আগে ফার্স্ট সেমিস্টারে দেখেছিলে, সেই 2.5 লক্ষ বছরের ইতিহাসটাকে পাথরের যুগ বলা হয়, প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। এবং এই যুগকে ঐতিহাসিকরা 3টি ভাগে ভাগ করেছেন: প্রাচীন পাথর, মধ্য পাথর এবং নব্য পাথর। এর ভিতরে প্রাচীন আর মধ্য পাথরের যুগ প্রায় 2.5 লক্ষ বছর চলেছে। এই পাথরের যুগটাও কিন্তু এখানে আমাদের পাশাপাশি মানুষের বিবর্তনের ভিতরেই পড়তে হবে।
কি পড়তে হবে না প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্য প্রস্তর যুগ। তা প্রাচীন প্রস্তর যুগ তো অনেক দিন চলে, প্রায় 2,30,000 বছরের কাছাকাছি। তা ঐতিহাসিকেরা এই প্রাচীন প্রস্তর যুগেরও আবার তিনটি ভাগ করেছে, উচ্চ পর্যায়, মধ্য পর্যায় এবং নিম্ন পর্যায়। মধ্যপ্রস্তর যুগেরও তাই, মধ্যপ্রস্তর, নিম্ন মধ্যপ্রস্তর এবং মধ্যপ্রস্তর যুগ। তাই এগুলোরও কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। তাহলে আমরা এই ফার্স্ট যে টপিক ইভলিউশন অফ হিউম্যান কাইন্ড, মানুষের যে বিবর্তন, এটা আমরা যেমন পড়ছি কিভাবে মানুষ বাদর থেকে এলো, এবং পাশাপাশি সেই সময় যে প্রাচীন পাথরের যুগটা চলছে, যে পাথরের যুগেরও যে তিনটি ভাগ, তার মধ্যে প্রথম দুটি ভাগ প্রাচীন প্রস্তর এবং মধ্য প্রস্তর যুগের যে বৈশিষ্ট্য, এবং ইউরোপের কোথায় কোথায় এই প্রাচীন প্রস্তর এবং মধ্য প্রস্তর যুগের যেসব নমুনা পাওয়া গেছে, যেসব জায়গার মানুষের বসতি পাওয়া গেছে, সেগুলো নিয়েও কিন্তু এই ফার্স্ট টপিকে আমাদেরকে পড়তে হবে। এরপর 2 নম্বর টপিক দেখো, 2 নম্বর টপিক রয়েছে ফুড প্রোডাকশন, খাদ্য উৎপাদন। তা খাদ্য উৎপাদন আমরা জানি কিভাবে, এর আগে ফার্স্ট সেমিস্টারে আমরা পড়েছিলাম যে শিকারী মানুষ কিভাবে খাদ্য উৎপাদন করতে শিখছে, মেয়েরা প্রথমে চাষবাস শিখছে, এবং খাদ্য উৎপাদন করতে শেখার পর মানুষ চাষবাস শিখছে, এবং চাষবাস করছে কোথায়, নদীতে জল দিয়ে, নদীর জল দিয়ে তারা চাষবাস করছে। তাই নদীর ধারে তারা কিন্তু তাদের এই কৃষি ক্ষেত্রটা তৈরি করে, এবং কৃষি ক্ষেত্রকে পাহারা দেওয়ার জন্য, নিরাপত্তার জন্য তারা এই কৃষি জমির পাশেই তারা ঘরবাড়ি বানায় এবং গ্রাম গড়ে তোলে, সভ্যতার জন্ম দেয়। তা এই সব বিষয় কিন্তু আবারও পড়তে হবে, কিভাবে শিকারী মানুষ এই খাদ্য উৎপাদন করতে শিখলো। এটা নিয়ে অনেক ঐতিহাসিক বিতর্ক রয়েছে, যেমন ভি গর্ডন চাইল্ড তার ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে কিন্তু এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। ভারতীয় ঐতিহাসিকদের মধ্যে ইরফান হাবিব আছেন, আলোচনা করেছেন। এবং এই সময়টায় যখন খাদ্য উৎপাদন করতে শেখে, তখন কিন্তু এই মধ্যপ্রস্তর যুগটা শেষ হয়ে নব্যপ্রস্তর যুগে এসে পৌঁছায়। এবং নব্যপ্রস্তর যুগে মানুষ অনেক কিছু আবিষ্কার করে, আগুনের আবিষ্কার করে, কুমোরের চাকা আবিষ্কার করে, মানুষ ঘর বাড়ি বানাতে শেখে, মানুষ খাদ্য উৎপাদন করতে শেখে, মানুষের মধ্যে ধর্মীয় ভাবনা চলে আসে, মানুষ নৌকা বানাতে শেখে, ইত্যাদি ইত্যাদি। তা এই জন্য এই যুগটাকে বলা হয় নব্যপ্রস্তর যুগের বিপ্লব। বিপ্লবের সাথে তুলনা করা হয়, ভি গর্ডন চাইল্ড তার গ্রন্থে এটাকে বিপ্লবের সাথে তুলনা করেছেন। কারণ বিপ্লব মানে কি একটা বিরাট পরিবর্তন। তাই নব্যপ্রস্তর যুগে এই বিরাট পরিবর্তনকে লক্ষ্য করে এই যুগটাকে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলা হয়। এই বিষয়টাও এখানে আমাদের ভালো করে পড়তে হবে, এবং নব্যপ্রস্তর যুগের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো এখানে পড়তে হবে। পাশাপাশি ইউরোপ এবং পশ্চিম এশিয়া, ইউরোপ এবং পশ্চিম এশিয়াতে এই নব্যপ্রস্তর যুগের প্রভাব কি পড়ছে, সেগুলো কিন্তু পাশাপাশি পড়তে হবে, সারা বিশ্বের প্রেক্ষাপটে পড়তে হবে। এরপরে দেখো 3 নম্বর টপিক কি রয়েছে, ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, ব্রোঞ্জ যুগের সভ্যতা। ব্রোঞ্জ যুগের সভ্যতা এর বাংলা করলে দাঁড়ায়। তা ব্রোঞ্জ, মানুষ তো আগে পাথর ব্যবহার করতো, তারপর তামা, এরপরে তামা আর টিন মিশিয়ে মানুষ তৈরি করলো ব্রোঞ্জ। তা ব্রোঞ্জ যুগের যেসব সভ্যতা ইউরোপে বা সারা বিশ্বের দেখা দিয়েছিল, সেগুলো নিয়ে কিন্তু এখানে পড়তে হবে। আমরা এখানে মধ্য এশিয়া পড়তে হবে। বিশেষ করে মধ্য এশিয়ার ভিতরে দুটি জায়গা আছে যেখানে এই ব্রোঞ্জের সভ্যতা গড়ে উঠেছিল। একটি হচ্ছে মেসোপটেমিয়া, আরেকটি হচ্ছে ইজিপ্ট। ইজিপ্ট মানে হচ্ছে মিশর। তা মেসোপটেমিয়া এবং মিশর, এই দুটি জায়গা বা এই দুটি সভ্যতা সম্পর্কে তোমাদের কিন্তু বিস্তারিত পড়তে হবে। কেমন পড়তে হবে, যেমন এই দুটি সভ্যতার সমাজ কেমন ছিল, সংস্কৃতি কি ছিল, ব্যবসা বাণিজ্য বা চাষবাস বা কৃষি অর্থনীতি কি ছিল, সমাজের শ্রেণী বিভাজন কি ছিল, ধর্মীয় ভাবনা কি ছিল। মিশরের তো বিজ্ঞান প্রযুক্তি খুব উন্নত ছিল, সেই বিজ্ঞান প্রযুক্তিটা কেমন ছিল, তাদের শিল্পকলা কেমন ছিল, ইত্যাদি বিষয় নিয়ে এই ইজিপ্ট বা মিশরের উপরে অনেকটাই পড়তে হবে, এই ব্রোঞ্জ যুগের উপরে। এরপরে দেখো কি রয়েছে, টপিক 4, নমাডিক গ্রুপ মানে যাযাবর গোষ্ঠী, বিভিন্ন যাযাবর গোষ্ঠী। তা আগে মানুষ যাযাবর ছিল, তারপরে তো চাষবাস করতে শিখলো, তারপর সেখানে ঘর বাড়ি বানিয়ে মানুষ স্থায়ী বসতি স্থাপন করলো। কিন্তু মানুষ আগে কি ছিল, যাযাবর গোষ্ঠী। তাই সেই যাযাবর জীবনটা কেমন ছিল দেখো, মধ্যযুগে মধ্য এশিয়ায় বেদুইনরা থাকতেন, আরব বেদুইন, তারা কিন্তু এরকম যাযাবরের মতো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতেন। তো এই যাযাবর জীবনটা তাদের কেমন ছিল সেটা পড়তে হবে। পাশাপাশি এই সময় লৌহ যুগের আবির্ভাব হয়। এর আগে ব্রোঞ্জ আবিষ্কার করেছিল মানুষ, এবার আবিষ্কার করলো লোহা। তা লোহা যুগের যখন এলো, সেই লোহা যুগের আগের পরিস্থিতিটা কেমন ছিল, প্রাক লৌহ যুগের পরিস্থিতিটা কি, সেই সময়কার মানুষদের জীবনযাত্রা, অর্থনীতি, সমাজ, রাজনীতি কেমন ছিল। আবার লৌহ যুগের আবির্ভাবের পর, লোহা আবির্ভাবের পর তার প্রভাবটা
কতটা পড়লো মানুষের জীবনে, সামরিক ক্ষেত্রে কি কি পরিবর্তন এলো, আবার অসামরিক ক্ষেত্রে কি কি পরিবর্তন হলো, এটাই কিন্তু একটা বড় প্রশ্ন এবং এটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটাও তোমাদের পড়তে হবে। যাই হোক, এই লৌহ যুগের আবির্ভাব এলো এবং লৌহ যুগের ভিতর দিয়ে মধ্য পশ্চিম এশিয়া এর প্রভাবটা কি, মানে লোহার প্রভাব কি পড়ছে এই মধ্য এবং পশ্চিম এশিয়ার জনজীবনের উপরে, এটা নিয়ে এই টপিক 4। এবার টপিক 5 এ দেখো রয়েছে অ্যানসিয়েন্ট রোম। অ্যানসিয়েন্ট কথার মানে হচ্ছে প্রাচীন, তাহলে প্রাচীন রোম। আমরা জানি বিশ্বের ইতিহাসে ইউরোপে রোমকে কেন্দ্র করে প্রাচীনকালে এক বিরাট বড় সাম্রাজ্য গড়ে উঠেছিল। হ্যাঁ, রোমান সাম্রাজ্য হলো ইউরোপের সব থেকে বড় প্রাচীন সাম্রাজ্য। তাই সেই রোম সাম্রাজ্যের সব কিছু কিন্তু এখানে ভালো করে তোমাদের পড়তে হবে। মানে টোটাল সিলেবাসে যদি 3টি বড় টপিক থাকে তার মধ্যে একটা কিন্তু রোম। এবং রোমের কি পড়তে হচ্ছে দেখো, সমাজ পড়তে হচ্ছে, রাজনীতি পড়তে হচ্ছে, রোমের যে দাস ব্যবস্থা ছিল, যেটা আমরা 11-12 পড়েছি, রোমের দাস ব্যবস্থা, সেই দাসদের অবস্থা কেমন ছিল, বা দাসকে কেন্দ্র করে রোমের যে অর্থনীতি আবর্তিত হয়েছিল সেই অর্থনীতি কেমন ছিল, ব্যবসা বাণিজ্য কেমন ছিল, রোমের অনেক নগর গড়ে উঠেছিল, রোমই একটা বড় নগর, তাই এই নগরায়ন কেমন ছিল, রোমান সভ্যতার নারীদের অবস্থা কেমন ছিল, রোমানদের যে শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য, রোমান শিল্পকলা, বড় বড় ইমারত, বড় বড় বাড়ি তৈরি করা হতো, সেগুলো কেমন ছিল। তো এগুলো সব কিন্তু এক একটা বড় বড় প্রশ্ন। সমাজ একটা প্রশ্ন, রাজনীতি একটা প্রশ্ন, অর্থনীতি একটা প্রশ্ন, নগরায়ন একটি প্রশ্ন। হ্যাঁ, এইভাবে তোমাদের অ্যানসিয়েন্ট রোমের উপরে খুব ভালোভাবে পড়তে হবে। এগুলোর উপরে আলাদা আলাদা বই আছে, রোমের উপরেই আলাদা বই পড়তে হয়। এরপরে দেখো লাস্ট টপিক, টপিক 6, পলিশ ইন অ্যানসিয়েন্ট গ্রিস। প্রাচীন গ্রিসের পলিশ। পলিশ কথাটি কিন্তু আমরা 11-12 পড়েছি। নগর মানে গ্রিসের ছোট ছোট নগর রাষ্ট্র গড়ে উঠেছিল, যাকে আমরা বলি পলিশ। তো এরকম একটা অনেক পলিশ ছিল, তার মধ্যে বিখ্যাত ছিল স্পার্টা, এথেন্স, এবং এই স্পার্টা এথেন্সের মধ্যে বহুদিন 30 বছর ধরে পেলোপনেসীয় যুদ্ধ হয়, যে যুদ্ধের কথা আমরা হেরোডোটাস এবং থুকিডিডিসের লেখা থেকে জানতে পারি। তা এগুলো পড়তে হবে। গ্রিসের সমাজ, সংস্কৃতি, রাজনীতি, ধর্ম, গ্রিসের যে শিল্পকলা ছিল, স্থাপত্য, ভাস্কর্য, পাশাপাশি গ্রিসের যে নাটকের উদ্ভব হয়, কমেডিয়ান নাটক, অ্যারিস্টোথেনিসের নাটক, বা গ্রিসের যে দার্শনিকদের আবির্ভাব হয়, সোফিস্ট দার্শনিক, সেটা পড়তে হবে। গ্রিসের যেমন 2 ঐতিহাসিক রয়েছে, হেরোডোটাস, থুকিডিডিস, তাদের উপরে পড়তে হবে। গ্রিসে যে দাস ব্যবস্থা ছিল সেই দাস ব্যবস্থা পড়তে হবে। দাসেরা বিদ্রোহ করে, সেই বিদ্রোহ সম্পর্কে পড়তে হবে। অ্যারিস্টোটল পড়তে হবে, সক্রেটিস পড়তে হবে। অল ওভার গ্রিস একেবারে যা কিছু আছে গ্রিসের সব কিছু পড়তে হবে। তাহলে টোটাল সিলেবাসের মধ্যে যদি আমরা 3টে মেন টপিক দেখি, একটা গ্রিস, একটা রোম, আর একটা কিন্তু এই মিশর, এই 3টি দেশ বা এই 3টি সভ্যতার উপরে তোমাদের কিন্তু অনেকটাই পড়তে হবে। এবং এই 3টে সভ্যতা যদি ঠিকঠাক পড়ো, এখান থেকেই তোমরা তোমাদের যে প্রয়োজনীয় যে প্রশ্ন পরীক্ষা সেগুলো কমন পেয়ে যাবে। তাহলে আমরা আরেকবার যদি একটু শর্টকাটে দেখি, তাহলে দেখবো যে আমাদের পেপারটির নাম প্রাচীন বিশ্বের সমাজ সংস্কৃতির বিবর্তন। এখানে আমাদের 6টি টপিক আছে। প্রথম টপিক হচ্ছে মানুষের বিবর্তনের ইতিহাস, কিভাবে মানুষ এলো পৃথিবীতে, এবং প্রাচীন মধ্যপ্রস্তর যুগ। 2 নম্বরে আছে খাদ্য উৎপাদন, সেখানে খাদ্য উৎপাদন কিভাবে করছে, নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো কি, সেটা আমাদের পড়তে হবে। টপিক 3 আছে ব্রোঞ্জ যুগের সভ্যতা, বিশেষ করে মিশরের সভ্যতা ভালো করে পড়তে হবে। তারপর টপিক 4 আছে যাযাবর গোষ্ঠী, যাযাবর গোষ্ঠীদের জীবনযাত্রা এবং লৌহ যুগের আবির্ভাব, লৌহ যুগের যে প্রভাব কিভাবে পড়ছে জনজীবনে। আর 5 আর 6, 5 রোম এবং 6 গ্রিস। এই হচ্ছে তোমাদের 6টা টপিক। অনার্সেরও এই সেম সিলেবাস, পাশেরও কিন্তু সেম সিলেবাস, কোনো পরিবর্তন নেই, একই সিলেবাস। এই জন্য আমি অনার্স এবং পাশের সিলেবাস একসাথে কিন্তু ডিসকাস করলাম। তো এই ছিল সিলেবাস নিয়ে ডিসকাস। এরপরে আমরা দেখব যে আমাদের নাম্বার বিভাজনটা কেমন হবে। তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে তোমাদের নাম্বার বিভাজন কেমন ছিল, তবু আরেকবার সেই বিষয়টি অবতারণা করব, এবং পাশাপাশি তোমরা কি কি বই পড়তে পারো, এর উপরে একদম পারফেক্ট কি বই তোমরা পড়লে তোমাদের জন্য ভালো হবে, সেই বইগুলো নিয়েও কিন্তু এবার আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব অনার্সের নাম্বার প্যাটার্নটি কেমন হবে। তো তোমরা জানো তোমাদের ফুল মার্কস কত আছে, 100 হচ্ছে ফুল মার্কস সাবজেক্টে। এবং এক্ষেত্রে তোমাদের 75 নম্বর হবে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা হবে এখানে 75 নাম্বার। আর 25 নাম্বার কি হবে, 25 নাম্বার হবে টিউটোরিয়াল। টিউটোরিয়াল যে এক্সাম কলেজে হবে
সেটা হবে 25 নম্বর। এবং এই 25 নম্বরের মধ্যে অনেকগুলো ভাগ আছে। 10 নম্বরের প্রজেক্ট থাকবে, 5 নম্বরের অ্যাটেন্ডেন্স থাকবে, 5 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে, 5 নম্বরের একটি টিকা থাকবে। এগুলো তোমরা জানো। আর 75 নম্বরের কিন্তু তোমাদের মূল লিখিত পরীক্ষা হবে। এখন তাহলে এই 75 নম্বরটা কিভাবে তোমাদের আসবে সেটা তোমরা ফার্স্ট সেম পরীক্ষা দিয়ে অনেকটা বুঝতে পেরেছো। তোমরা জানো তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে, 3টি থাকবে, 3 20 60 নাম্বার। এখানে 3টি থাকলেও মানে 3টে লিখলেও তোমাদের এখানে কিন্তু 6টি প্রশ্ন থাকবে আউট অফ 6। সেখানে 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে 20 নম্বরের 60 নাম্বার। আর থাকবে 5 নম্বরের টিকা প্রশ্ন তোমাদের আবার করতে হবে 3টি, তাহলে 3 5 15। এখানেও 6টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে 5 নম্বরে, তাহলে 3 5 15। এই হয়ে গেল 75 নম্বর। এই 75 নম্বর আর এই 25 নম্বর মিলে কিন্তু এই 100 নম্বর। এটা ছিল তোমাদের অনার্সের ক্ষেত্রে। এবার আমরা দেখব পাস বা জেনারেলদের ক্ষেত্রে নাম্বার প্যাটার্নটি কেমন হবে। দেখো একই ব্যাপার, 100 নম্বরই থাকবে অনার্সের মতো, এবং সেখানে 75 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর 25 নম্বরের কলেজের টিউটোরিয়াল পরীক্ষা হবে, টিউটোরিয়াল। তা সেক্ষেত্রে 25 নম্বরের অনেকগুলো বিভাজন আছে, যেটা বললাম যে 10 নম্বরের প্রজেক্ট, 5 নম্বরের শর্ট কোশ্চেন, 5 নম্বরের টিকা, 5 নম্বর কলেজ অ্যাটেন্ডেন্স, এগুলো দিয়ে 25 নম্বর। এটা তোমরা ফার্স্ট সেমে দিয়েছো, তোমরা জানো। বাকি থাকছে 75 নম্বর। এই 75 নম্বরটা কিভাবে তোমাদের নাম্বার বিভাজন হবে অনার্সের থেকে একটু সামান্য আলাদা। এখানে 3 ধরনের প্রশ্ন হবে। প্রথমে থাকবে 20 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন আর 5 নম্বরের প্রশ্ন। এখন কথা হচ্ছে কটা করে থাকবে। 20 নম্বরের প্রশ্ন থাকবে 2টো, তাহলে হয়ে গেল 40। 10 নম্বরের প্রশ্ন থাকবে 1টি, মানে হয়ে গেল 10। আর 5 নম্বরের প্রশ্ন থাকবে 3টি, হয়ে গেল 15। তাহলে এই দেখো 40 50 60। ও তাহলে 10 নম্বরের প্রশ্ন এখানে থাকবে 2টি, মানে 20 নম্বর। তাহলে এই হয়ে গেল 75 নম্বর। এগুলো সব ডবল ডবল থাকবে, মানে 20 নম্বরের প্রশ্ন 2টি অ্যাটেন্ড করতে হবে, কিন্তু থাকবে 4টি। 40 নম্বর 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, থাকবে 2টি জায়গায় থাকবে 4টি, মানে 20 নম্বর। এবং 5 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, থাকবে 6টি, 15 নম্বর। 40 20 15 এই 75 নম্বরের লিখিত এবং 25 নম্বরের টিউটোরিয়াল এক্সামিনেশন। এরপরে আমরা দেখে নেব যে তোমাদের পাস এবং অনার্সের ক্ষেত্রে অল ওভার কোন কোন বইগুলো তোমরা পড়লে এই ক্ষেত্রে তোমাদের এই সিলেবাসটা কভার করে খুব ভালোভাবে তোমরা পড়তে পারো, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। দেখো অনার্স এবং পাসের ক্ষেত্রে তোমরা এই 3টি বই ফলো করতে পারো। এই 3টে বই কিন্তু পুরো সিলেবাসটাকে কভার করবে। প্রথম বই বিশ্ব সভ্যতা প্রাচীন যুগ, সিদ্ধার্থ গোরায়, অপরাজিতা ভট্টাচার্য। এই বইটাতে অল ওভার সিলেবাসটাকে কভার করা আছে এই একটা বইয়ের ভিতরে। খুব সুন্দরভাবে লেখা আছে। বইটা তোমরা একবার দেখে নিতে পারো। এই বইটা কিন্তু তোমরা যদি পড়ো তাহলে এই বইটার ভিতরে সব কিছু তোমরা পেয়ে যাবে। এই বইটার যে পাবলিকেশন সেটি হচ্ছে প্রোগ্রেসিভ পাবলিশার্স, খুব ভালো ইতিহাসের ভালো একটা পাবলিশার্স। এই প্রোগ্রেসিভ পাবলিশার্স সে লিখেছে এই বিশ্ব সভ্যতা প্রাচীন যুগ, সিদ্ধার্থ গোরায়, অপরাজিতা ভট্টাচার্য। এই বইটাই টোটাল পেপারটাকে কিন্তু কভার করা আছে। এরপরে দেখো 2 নম্বরে যে বইটা রয়েছে প্রাচীন রোমের ইতিহাস। শুধুমাত্র রোমের উপরে খুব ভালো করে কিন্তু লেখা আছে এই বইটায়। দেবশ্রী দে, দেবশ্রী দে বলে একজন, তিনি এই বইটা লিখেছেন। এই বইটা দেখো প্রাচীন রোমের ইতিহাস 753 থেকে 718 খ্রিস্টাব্দ, দেবশ্রী দে। এই বইটার যে পাবলিশার, সেই পাবলিশার হচ্ছে বুক পোস্ট পাবলিকেশন। এই বইটাও তোমরা রোমের জন্য পড়তে পারো। এরপরে দেখো আরেকটি বই আমি এখানে দিয়েছি, প্রাচীন গ্রিসের ইতিহাস। শুধুমাত্র গ্রিসের উপরে ভালো করে লেখা আছে এই বইটাতে। সুনীল চট্টোপাধ্যায়, সুনীল চট্টোপাধ্যায়ের এই বইটা দেখো এখানে দেওয়া আছে প্রাচীন যুগের গ্রিসের ইতিহাস, সুনীল চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ। এই বইটা এখন পাওয়া যাবে কিনা সঠিক আমার ধারণা নেই, কারণ অনেক পুরনো বই, কিন্তু খুব সুন্দর লেখা আছে। তো যাই হোক তোমরা এই 3টে বই ফলো করতে পারো। অনার্সে তোমরা যারা পড়ছো তারা তোমরা 3টে বই দেখবে। পাশে তোমরা যারা পড়ো তোমরা কিন্তু শুধু এই একটা বই যদি তোমরা দেখো, আর কিন্তু কিছু দেখা লাগবে না। আর আরেকটা বিশেষ বার্তা তোমাদের জন্য এই যে তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা আমার চ্যানেলকে ফলো করেছিলে, আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে, সাজেশনের প্রতিটা প্রশ্ন ধরে ধরে আমি ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার উত্তরগুলি তোমাদের সামনে আমি হাজির করেছিলাম। এবারও তাই সেকেন্ড সেমিস্টারে তোমাদের এই ইতিহাসে অনার্সে বা পাশে 2টি ক্ষেত্রেই আমি কিন্তু সাজেশন নিয়ে আসবো। এর পরবর্তী ভিডিওতে আনবো সাজেশন,
এবং সেই সাজেশনের প্রতিটি প্রশ্ন ধরে আমি নিয়মিতভাবে একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে সেই প্রশ্নটি সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ তার উত্তরগুলি গুণমানের সমৃদ্ধ সেই উত্তরগুলিও কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করব একের পর এক নিয়মিত ক্লাসের ভিতর দিয়ে। তাই তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহ দেবে, আমার চ্যানেলকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবে। এরপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব অন স্ক্রিনে, যে এই যে সিলেবাসের যে 6টি টপিকের উপরে আমি আলোচনা করলাম এটি অন স্ক্রিনে এবার আরেকবার আমি কিন্তু আলোচনা করব। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইতিহাস অনার্স বা জেনারেল সেকেন্ড সেমিস্টার, মানে সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা অনার্স পড়ছো বা সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা জেনারেলে পড়ছো একই সিলেবাস, ডিএসসি CC2 অনার্সের ক্ষেত্রে এবং পাশের ক্ষেত্রে MDC2। দেখো সিলেবাস প্লাস কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমি এখানে লিখিতভাবে তোমাদের সামনে আলোচনা করব। এটা আন্ডার CCF সিলেবাস। পেপারটির নাম সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্ন অফ দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া, ভারতের বাইরে প্রাচীন বিশ্বের সমাজ সংস্কৃতির বিবর্তন, এই হচ্ছে পেপারটির নাম। এখানে তোমরা জানো যে 6টি টপিক রয়েছে, মানে 6টি মডিউল বলা যায়, 6টি মডিউল রয়েছে। প্রথম যে মডিউল মানে টপিক 1, দেখো টপিক 1 হচ্ছে, এর নাম ইভলিউশন অফ হিউম্যান কাইন্ড, মানে মানুষের বিবর্তন। এখান থেকে তোমরা পড়বে যেসব সাব পয়েন্ট আছে এর ভিতরে, প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগ, মানুষের বিবর্তনের পাশাপাশি এই দুটি পাথরের যুগ নিয়েও পড়তে হবে। এরপরে দেখো টপিক 2 ফুড প্রোডাকশন, মানে খাদ্য উৎপাদন। এক্ষেত্রে তোমরা যেসব সাব পয়েন্টের উপরে পড়বে, খাদ্য উৎপাদন নিয়ে যে বিতর্ক, ইউরোপ ও পশ্চিম এশিয়ায় খাদ্য উৎপাদন কিভাবে হচ্ছে এবং নব্যপ্রস্তর যুগের যে সংস্কৃতির বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটিও এখানে পড়তে হবে। এরপরে দেখো টপিক 3 ব্রোঞ্জ এজ অফ সিভিলাইজেশন, মানে ব্রোঞ্জ যুগের সভ্যতা। এখানে যে পার্টটির উপরে বেশি করে পড়তে হবে সেটি হচ্ছে ইজিপ্ট, মানে মিশরের যে ব্রোঞ্জ যুগ, সেই যুগটার উপরে তাদের অর্থনীতি, সমাজ, রাজনীতি, ধর্ম, স্থাপত্য এগুলো পড়তে হবে। টপিক 4 রয়েছে দেখো নমেডিক গ্রুপ, মানে বিভিন্ন যাযাবর গোষ্ঠী। এখানে যাযাবরদের জীবন কেমন ছিল, লৌহ যুগটা কিভাবে এলো, লৌহ যুগের প্রভাবটা কি, মধ্য এবং পশ্চিম এশিয়া এর উপর এর কী প্রভাব পড়ছে লৌহ যুগে, এগুলি কিন্তু এই টপিকে পড়তে হবে। টপিক 5, এই 5-এর টপিকটির নাম হচ্ছে অ্যানসিয়েন্ট রোম, মানে প্রাচীন রোম। প্রাচীন রোম থেকে তোমরা যেগুলো পড়বে, প্রাচীন রোমের সমাজ ব্যবস্থা, রাজনীতি, প্রাচীন রোমের দাস ব্যবস্থা, অর্থনীতি, প্রাচীন রোমের নগরায়ন, ব্যবসা বাণিজ্য। এরপরে দেখো টপিক 6 পলিশ ইন অ্যানসিয়েন্ট গ্রিস, মানে প্রাচীন গ্রিসের যে পলিশ ব্যবস্থা সেটি পড়তে হবে। এবং এখানে যে টপিকগুলোর উপরে সাব পয়েন্টের উপরে তোমরা পড়বে, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র, প্রাচীন গ্রিসের সমাজ ব্যবস্থা, দাস ব্যবস্থা, প্রাচীন গ্রিসের গণতন্ত্র, এথেন্সে যে গণতন্ত্রের উদ্ভব হয়, প্রাচীন গ্রিসের নাটক সংস্কৃতি, প্রাচীন গ্রিসের স্থাপত্য, ভাস্কর্য। তো এই ছিল অল ওভার সিলেবাস। এরপর আমরা দেখব যে এর নাম্বার প্যাটার্ন বা কোশ্চেন প্যাটার্নটি কেমন আছে। দেখো নাম্বার প্যাটার্ন, ফুল মার্কস 75, মানে এটি যদিও 100 নম্বরের পরীক্ষা, 75 তোমাদের লিখিত, তাই সেই 75 নম্বরটা ফুল মার্ক ধরা হয়েছে। এখানে অনার্সের ক্ষেত্রে 2 ধরনের প্রশ্ন হবে। এখানে প্রথমে 3টি প্রশ্ন লিখতে হবে, ইজি টাইপ কোশ্চেন আউট অফ 6, 6টি প্রশ্ন দেওয়া থাকবে, 3টি প্রশ্ন অ্যাটেন্ড করবে তোমরা, 20 নম্বরের প্রশ্ন 3টি, মানে 60 নম্বর। আর আরেকটি পার্ট থাকবে সেটি হচ্ছে টিকা, মানে 3টি কোশ্চেন লিখতে হবে, 3টি শর্ট নোটস লিখতে হবে, আউট অফ 6 6টি প্রশ্ন দেওয়া থাকবে, 3টি লিখতে হবে, 3 × 5 = 15, তাহলে এই 60 আর এই 15 দিলে একসাথে হয়ে গেল 75 নম্বর। দেখো জেনারেল বা পাশে তোমরা যারা পড়ছো তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে দেখে নাও। এখানে টোটাল মার্কস হচ্ছে 100, মানে 25 নম্বর টিউটোরিয়াল আর 75 নম্বর লিখিত পরীক্ষা এক্সটার্নাল। তাই সেখানে এই যে 75 নম্বরটা পরীক্ষা হবে, সেক্ষেত্রে 3 ধরনের প্রশ্ন তোমাদের থাকবে। 5 নম্বরের টিকা 3টি লিখতে হবে, মানে 6টি দেওয়া থাকবে, 3টি লিখতে হবে, মানে 5 × 3 মানে 15 নম্বরের টিকা গেল। তারপরে দেখো 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 4টি দেওয়া থাকবে, মানে 10 × 2 20 নম্বর। আর 20 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 4টি থাকবে, মানে 20 × 2 = 40। এই টোটাল এই 75 নম্বরের পরীক্ষা। দেখো সেকেন্ড সেমিস্টার অনার্স বা পাশের ক্ষেত্রে ইতিহাসে তোমরা এই যে বইগুলো আমি বলছি, এই বইগুলো তোমরা দেখতে পারো। প্রাচীন যুগের গ্রিসের ইতিহাস, সুনীল চট্টোপাধ্যায়, এটি পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ থেকে প্রকাশিত হয়েছে।
আর 2 আছে দেখো প্রাচীন রোমের ইতিহাস 753 খ্রিস্টপূর্বাব্দ থেকে 718 খ্রিস্টাব্দ। দেবশ্রী দে লিখেছেন, এটা বুক পোস্ট পাবলিকেশন থেকে বইটি প্রকাশিত হয়েছে। এবং আরেকটি বই দেখতে পারো, এই বইটা থেকে কিন্তু সব কিছু পেয়ে যাবে এই একটা বইয়ের ভিতরে। বিশ্ব সভ্যতা প্রাচীন যুগ, সিদ্ধার্থ গো রায় এবং অপরাজিতা ভট্টাচার্য লিখেছেন, প্রোগ্রেসিভ পাবলিশার্স। তো এই ছিল তোমাদের অনার্সের DSCC2 বা পাশের ক্ষেত্রে MDC2 বা CC2 পেপারটির সিলেবাস, তার কোশ্চেন প্যাটার্ন, তার নাম্বার বিভাজন বা বলতে পারো বুক নির্বাচিত যেসব বইগুলো রয়েছে তার একটা ভিডিও লেকচার ক্লাস। এই সাজেশান, এই সিলেবাসগুলি তোমরা খাতায় তুলে নিয়ে সিলেবাসটি খাতার একেবারে প্রথমে রাখবে এবং মাঝে মাঝে সিলেবাসটি দেখবে, তাহলে বুঝতে পারবে কলেজের স্যাররা কখন কোন টপিক পড়াচ্ছেন। এতে করে তোমাদের অনেকটাই সুবিধা হবে। এরপর তোমাদের যে সাজেশন আছে এই পেপারগুলো, সেই সাজেশন নিয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো এবং সাজেশনের প্রতিটি প্রশ্ন ধরে একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে তার উত্তরগুলোকে আমি নিয়ে আসবো। তাই আমার এই চ্যানেল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হতে চলেছে। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক।